নমস্কার। ঠাকুর ও স্বামীজির কথা আলোচনার আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব এই দোল উৎসবকে কেন্দ্র করে ঠাকুর ও স্বামীজির জীবনের কিছু অবিস্মরণীয় ঘটনা। সেদিনও ছিল এরকম এক দোল পূর্ণিমার দিন। সময়টা 1886 সাল। ঠাকুরের অবস্থা খুবই খারাপ। এই অবস্থাতেও ঠাকুরকে কেন্দ্র করে দোল উৎসবের আয়োজন করলেন তার পরম শিষ্য নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথের এই কাণ্ড দেখে তো অবাক রাখালচন্দ্র। বললেন, ঠাকুরের শরীরের এই অবস্থা, আর তুই দোল খেলবি নরেন? ধীর স্থির নরেন্দ্রনাথ। শান্ত কণ্ঠে উত্তর এলো, দোল পূর্ণিমা কি জানিস? ত্যাগ ঐশ্বর্যমণ্ডিত এক সিদ্ধ মহাপুরুষ, যিনি জগৎকে অকাতরে প্রেম বিলিয়েছিলেন, সেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব দিবস। আমাদের ঠাকুরও তো প্রেমের ঠাকুর, তাই সবাই মিলে আমরা মহাপ্রভুর জন্মদিন পালন করব আর ঠাকুরকে নিয়ে মাতব প্রেমানন্দে। ক্রমে সেই আয়োজন হতে লাগলো। সময়টা 1886 সাল। রামকৃষ্ণ পরিমণ্ডল ভক্তবৃন্দের সকলেই জানেন ঠাকুরের অবস্থা তখন ঠিক কী রকম। অন্তলীলাকারে শ্রী রামকৃষ্ণ দেব তখন কাশীপুর উদ্যান বাটিতে। ছেলেরা তো ছিলই। দোলের দিন সকাল সকাল আরও কয়েকজন গৃহী ভক্ত উপস্থিত হলেন ঠাকুরের কাছে। রেকাবিতে আবির নিয়ে সকলে দোতলার ঘরে এসেছে। প্রেমের ঠাকুর তখন কৃপা সিন্ধু। ঠাকুরের সেই পদযুগলে সকলে একে একে আবির দিচ্ছে। ছেলেদের কপালে তিনি রঙিন তিলক এঁকে দিয়ে বললেন, হ্যাঁরা, তোরা কিন্তু আজ রং মেখে সং সেজে মহানন্দে থাকিস। বেজার মুখ করে বসে থাকা এই লোকটির জন্য আনন্দ যেন কম হয়নি। জয় মা, জয় মা। প্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে মাকে প্রণাম নিবেদন করে বাগানে চলে গেল ছেলের দল। গেরুয়া বসন যে ওদের ভারী পছন্দের, কজন তাই ধারণ করেছে। এবার খোল করতাল সহযোগে শুরু হলো হরিনাম আর আবির খেলা। দোলের সকালে কাশীপুর উদ্যান বাটিতে এক দিব্য আনন্দ। মা এসে ঠাকুরকে বললেন, ও ঠাকুর, আপনার নরেন কি সুন্দর গাইছে, খোল বাজাচ্ছে, দেখতে ইচ্ছে হয় না? তাহলে যে বেশ হবে গা রামলেলোর খুঁড়ি, বেশ হবে। ঠাকুরের ভারী আনন্দ। মা কেদারাখানি নিয়ে এসে জানলার পাশটিতে রাখলেন। ধরে ধরে বসিয়ে দিলেন ঠাকুরকে। বললেন, ওই তো ওরা গাইতে গাইতে এদিক পানেই আসছে, কি ভালোই না লাগছে ওদের। খোলা জানলা দিয়ে দেখা যাচ্ছে বাগান পথে রঙিন আবিরের ধোঁয়াশা। ঠাকুর মহানন্দে হাতে তালি দিচ্ছেন। ভাবাবস্থায় কখন যেন উঠে দাঁড়িয়েছেন চেয়ার ছেড়ে। বোধহয় ইচ্ছে হচ্ছে নিচে নেমে ছেলেদের সঙ্গে আনন্দে মাততে। মনে পড়ছে ছেলেবেলার কামার পুকুরের স্মৃতি, স্যাঙাত গয়া বিষ্ণুর সঙ্গে সেই আবির খেলা, ফুটকড়াই ভাজা, নারকেল নাড়ু, আরও কত কি। দক্ষিণেশ্বরের দিনগুলো বাদ গেল না। উদ্যানবাটির আকাশ বাতাস মুখরিত হতে উঠেছে তারই নাম গুণকীর্তনে। সকলে গলা মিলিয়েছেন দেবেশ মজুমদারের সঙ্গে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আবার এরকমই এক দোল পূর্ণিমা তিথিতেই সিমলের নরেন্দ্রনাথ দত্তকে সন্ন্যাসের প্রথম পাঠ দিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। শ্রী মহেন্দ্রগুপ্ত অর্থাৎ পরমহংসদেবের প্রিয় শ্রীম রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে এই ঘটনার উল্লেখ করেছেন। দিনটা ছিল 1885 সালের 1 মার্চ। এরকমই এক দোল পূর্ণিমা তিথি। ঠাকুর একটু আবির নিয়ে একে একে সমস্ত দেব দেবীর পায়ে দিলেন। একে একে রাধা মাধবের পায়ে অন্য সমস্ত দেবদেবীর পটচিত্রে দিলেন। এরপর নরেনের গালেও মাখিয়ে দিলেন। তারপর শ্রীম উপস্থিত বাকি ভক্তদেরও রাঙিয়ে দিলেন আবিরে। ঠাকুর দোল খেলতে খুবই পছন্দ করতেন, সে কথা অনেকেই জানিয়েছেন। সেদিন আবির ছড়াতে ছড়াতে মনের আনন্দে নাম গান করতে আরম্ভ করলেন পরমহংসদেব। নাম গান করতে করতেই ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন তিনি। হুঁশ ফিরতেই ঠাকুর রামকৃষ্ণ ডেকে নিলেন তার প্রিয় নরেনকে। সিমলের নরেন্দ্রনাথ দত্ত থেকে বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার প্রথম পাঠ দিলেন নরেনকে। ঠাকুর বললেন, বাবা, তুই কামিনী কাঞ্চন ত্যাগ কর, ও না করলে কিচ্ছু হবে না। গুরু মহারাজের সেই আদেশ
স্বামীজি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন, গোটা জীবন ধরেই করে গিয়েছিলেন। হয়ে উঠেছিলেন ভারতের আর এক নাম। সেই কারণেই তিনি বরেণ্য বিশ্বজয়ী। অন্যদিকে এই দোল উৎসবকে কেন্দ্র করেই আর এক অদ্ভুত অলৌকিক ঘটনার উল্লেখ করে গেছেন স্বামী নির্বাণানন্দজি মহারাজ। তিনি উল্লেখ করেছেন, ভুবনেশ্বর মঠে একদিন মহারাজ সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন। হঠাৎ তার গায়ে ও পাশে ওপর থেকে আবির এসে পড়ল। ডাক্তার রতিকান্ত পিছনেই ছিলেন। মহারাজ তাকে জিজ্ঞেস করলেন, আজ দোল নাকি? ডাক্তার ছিলেন ভক্ত এবং মজার লোক। দেখা গেল ততক্ষণে তিনি সেই আবির 2 হাতে তুলে মাথায় মাখছেন। আমাদের খেয়াল ছিল না। জানা গেল সত্যি সেদিন ছিল দোল। ছাদের ওপরে কেউ ছিল না যে উপর থেকে আবির দেবে। আর থাকলেও বা কার সাহস ছিল মহারাজের গায়ে ওইভাবে আবির ছুড়বে? মহারাজ সেদিন দোল শুনে আবির আনতে বললেন। আবির আনা হলে মহারাজ ঠাকুরের পায়ে দিলেন। আমরাও ঠাকুরের পায়ে দিয়ে মহারাজের পায়ে দিলাম। তারপর মহানন্দে আবির খেলা হলো। কে এসবের মীমাংসা করবে? কিভাবে এসব হলো? লোকে বলবে অলৌকিক, কিন্তু এসব আমাদের নিজের চোখে দেখা। মহারাজ, মহাপুরুষ মহারাজ, বাবুরাম মহারাজ, শরৎ মহারাজ প্রমুখে দেখে আমরাও অ্যারিস্টোক্রেটিক হয়ে গিয়েছি। আর কোনো সাধু দেখতেও ইচ্ছে করে না, চোখেও লাগে না। আমাদের চোখ খারাপ হয়ে গিয়েছে। মহারাজের মুখে শুনেছি, দক্ষিণেশ্বরে মহারাজ ঠাকুরকে প্রায় বলতেন তাকে দর্শনাদি করিয়ে দেওয়ার কথা। ঠাকুর শুনে হাসতেন, কিছু বলতেন না। একদিন কালী মন্দিরে মহারাজ গিয়েছেন মাকে প্রণাম করতে। প্রণাম করে যেই উঠেছেন, দেখছেন মায়ের মুখ থেকে একটা জ্যোতি এসে তাকে যেন ছেয়ে ফেলেছে। মহারাজ ভয় পেয়ে দৌড়ে ঠাকুরের ঘরে পালিয়ে এলেন। ঠাকুরকে তিনি কিছু বলেননি যদিও, কিন্তু ঠাকুর তাকে বললেন, কিরে এত যে বলিস, এখন পালিয়ে এলি যে বড়? মহারাজ বলতেন, আমার তখন অল্প বয়স, অত কি বুঝতাম? আধ্যাত্মিক অনুভূতি ধারণ করার শক্তি অর্জন করতে হয়। মহারাজের কৃপায়, তার সান্নিধ্যে সময় সময় মন কত উঁচুতে উঠে থাকতো, কিন্তু ধারণ করার শক্তি না থাকায় মন আবার নেমে আসতো। তবে মন একেবারে ওই কথা ভুলতে পারতো না। এখনও সেসব মনে পড়ে। তখন মন হাঁসফাঁস করে। এও তো মহারাজেরই কৃপা, তারই প্রভাব। এবছর দোল উৎসবও পড়েছে এক অত্যন্ত পবিত্র দিনে, 25শে মার্চ। 1898 খ্রিস্টাব্দের এই আজকের 25শে মার্চের দিনেই স্বামী বিবেকানন্দ নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা দেন মিস মার্গারেট নোবেলকে এবং তার নামকরণ করেন নিবেদিতা। 1898 সালের 28শে জানুয়ারি মোমবাসা নামক জাহাজে কলকাতা বন্দরে এসে পৌঁছান মার্গারেট। তাকে অভ্যর্থনা জানানোর জন্য সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। প্রথমে তিনি উঠলেন চৌরঙ্গি অঞ্চলে একটি হোটেলে। এখানে থাকাকালীনই তিনি বাংলা ভাষা আয়ত্ত করা এবং এ দেশে শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে ধারণা লাভ করার কাজে মগ্ন হয়ে পড়েন। স্বামীজি তাকে বুঝিয়ে দিতেন যে ভারতবর্ষে সেবা করতে গেলে ভারতবর্ষকে ভালোবাসতে হবে। ইতিমধ্যেই মার্গারেট নোবেলকে জনসাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য 11ই মার্চ স্টার থিয়েটারে একটি বক্তৃতার আয়োজন করলেন স্বামীজি। তিনি স্বয়ং ওই সভায় সভাপতির আসন অলঙ্কৃত করেন। মার্গারেটকে পরিচয় করিয়ে দেওয়ার সময় স্বামীজি বলেন, ইংল্যান্ড আমাদের আরেকটি উপহার দিয়েছে, তিনি হলেন মিস মার্গারেট নোবেল। ওই সভায় স্বামীজি মার্গারেটের বক্তৃতা শুনে খুবই খুশি হন এবং স্বামী রামকৃষ্ণানন্দকে এক পত্রে লেখেন, আমার বিশ্বাস বাগ্মিতায় সে শীঘ্রই মিসেস বেসান্তকে ছাড়িয়ে যাবেন। 17ই মার্চ হলো সেই দিন যাকে মার্গারেট নোবেল উল্লেখ করেছেন ডে অব ডেজ বলে, কারণ ওই দিন তিনি শিশি মাকে প্রথম দর্শন করেন। মা প্রথম দর্শনেই তাকে আপন করে নিলেন, নাম দিলেন খুকি। মার্গারেট নোবেলের সেই সময় মনে হলো শ্রী শ্রী মায়ের আদর অভ্যর্থনায় তিনি যেন হিন্দু সমাজভুক্ত হলেন, আর শ্রী শ্রী মা তাকে সাদরে গ্রহণ করায় স্বামীজিও হলেন নিশ্চিত। তারপর 25শে মার্চ শুক্রবার সকালে স্বামীজি এসে মার্গারেট নোবেলকে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে নিয়ে গেলেন। দিনটি ছিল দ্য ডে অফ অ্যানোসিয়েশন। মঠের ঠাকুর ঘরে স্বামীজি মার্গারেটকে দিয়ে সংক্ষেপে শিব পূজা করিয়ে তাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করলেন।
দীক্ষাকালে স্বামীজি মার্গারেট নোবেলের নতুন নাম দিলেন নিবেদিতা। এইভাবে বিদেশিনী মার্গারেট নোবেল হয়ে উঠলেন বাংলা তথা বাঙালির অত্যন্ত আদরের বোন ভগিনী নিবেদিতা। জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় মা, জয় হোক ভগিনী নিবেদিতার। আজকের আলোচনা এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি চান এই ধরনের আলোচনার নিত্য সঙ্গী হতে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার চলার পাথেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। হোলি নিয়ে ঠাকুর বা স্বামীজির কোনো গল্প যদি আপনাদের জানা থাকে তাহলেও কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর স্বামীজির আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক এবং তাদের রাঙাচরণে আমাদের শান্তি হোক, এই কামনা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।